আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। দেওয়ানি কার্যবিধি 1908 বা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আজকে দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব। আরজি খারিজের বিধান দেওয়ানি কার্যবিধির কোথায়? অর্ডার 7 রুল 11। আরজি নাকচ বা খারিজ করবেন কে? আদালত। অর্ডার 7 রুল 11-তে আরজি নাকচের জন্য কয়টি কারণ উল্লেখ আছে? 4টি। আরজিতে যদি মোকদ্দমার কারণ ব্যক্ত না করা হয় তাহলে কি হবে? খারিজ। যে ক্ষেত্রে দাবিকৃত প্রতিকারের অবমূল্যায়ন করা হয়েছে এবং আদালতের নির্দেশ মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করতে ব্যর্থ হয়েছে, উক্ত ক্ষেত্রে আরজি খারিজ হবে। কোথায় বলা আছে? অর্ডার 7 রুল 11 এর খ। দেওয়ানি কার্যবিধি অর্ডার 7 রুল 11-তে আরজি খারিজের জন্য 4টি কারণ উল্লেখ করা হয়েছে। 4টির মধ্যে তৃতীয় নং অর্থাৎ অর্ডার 7 রুল 11 এর গতে কোন ত্রুটির কথা বলা হয়েছে? প্রয়োজন অপেক্ষা কম মূল্যের স্টাম্প। যে ক্ষেত্রে আরজির বিবৃতি অনুযায়ী উক্ত মামলা কোনো আইন দ্বারা নিষিদ্ধ বলে প্রতীয়মান হলে আরজি খারিজ হবে। কোথায় বলা আছে? অর্ডার 7 রুল 11 এর 4। মামলার মূল্যমান বা আবশ্যকীয় স্টাম্প কাগজ দাখিল করার জন্য আদালত কর্তৃক নির্ধারিত সময় কোনো ক্রমেই কত দিনের অধিক হইবে না? 21 দিন। আরজি খারিজ হইলে উহার বিরুদ্ধে কি প্রতিকার আছে? আপিল অথবা নতুন মামলা দায়ের। একটি মোকদ্দমার ক বাদী খ বিবাদী, আপনি কয়ের আইনজীবী। মামলাটি আদালত কর্তৃক খারিজ হয়েছিল, আপনি আপিল করিয়াছিলেন। আদালত আপিল আবেদন খারিজ করিয়া দিলে আপনি কি করিবেন? উচ্চ আদালতে রিভিশন। ক ক্ষয়ের বিরুদ্ধে একটি মোকদ্দমায় আরজি দাখিল করিয়াছে। খ উক্ত মামলার বিবাদী। খ আপনাকে আইনজীবী নিয়োগ করিল, আপনি দেখিলেন আরজিতে ত্রুটি আছে এবং অর্ডার 7 এর রুল 11 অনুসারে আরজি খারিজের আবেদন করিলেন। উক্ত দরখাস্ত নামঞ্জুর হইলে আপনি কি করিবেন? রিভিশন আবেদন। কোনো আরজি নাকচ করা হলে বিচারক উহার কারণ উল্লেখপূর্বক একটি আদেশ লিপিবদ্ধ করবেন। উক্ত বিধান কোথায় আছে? অর্ডার 7 রুল 12। আরজি খারিজ বিষয়ে কোথায় বর্ণিত রয়েছে? অর্ডার 7 রুল 11। লিখিত বর্ণনা এবং পাল্টা দাবি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণনা করা হয়েছে? অর্ডার 8। অর্ডার 8 রুল 1 অনুসারে প্রথম শুনানির সময় কিংবা তাহার পূর্বে অথবা আদালতের অনুমতির মাধ্যমে অনধিক কত দিনের মধ্যে বিবাদী আত্মপক্ষ সমর্থন পূর্বক একটি লিখিত বিবৃতি দাখিল করিবেন? 2 মাস। বাদী কর্তৃক নিষেধাজ্ঞার দরখাস্ত আদালতে দাখিল হইলে বিবাদী কর্তৃক উক্ত দরখাস্ত প্রতিহত করা হয়, যার মাধ্যমে তা হলো লিখিত জবাব নয়। লিখিত জবাব দাখিল করা যায় কিসের মাধ্যমে? সত্যপাঠ। দেওয়ানি মামলায় আরজিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তার ফল হবে উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য। যে দলিল লিখিত বিবৃতির সহিত যুক্ত করা উচিত ছিল যদি করা না হইয়া থাকে, উক্ত দলিল মামলার শুনানিকালে কি হইবে? সাক্ষ্য হিসেবে গৃহীত হইবে না। দেওয়ানি মামলায় লিখিত জবাবে উত্থাপিত দাবি সমর্থনকারীর দলিলাদি বিবাদীর দখলে না থাকিলে উক্ত দলিলাদি বিষয়ে বিবাদীর করণীয় কি? দলিলের তালিকা সহ দখলকারীর নাম দাখিল। আপনি ক্ষয়ের একটি মোকদ্দমার আইনজীবী। লিখিত জবাব প্রস্তুতের সময় খ বলিল যে সকল কারণে মোকদ্দমা চলিবে না তাহা জবাবে উল্লেখ না করিয়া শুনানির সময় উপস্থাপন করিলে ভালো হইবে। উক্ত কার্যটি আইন অনুযায়ী কি হইবে? সম্ভব হইবে না। বিবাদী যে সকল তথ্যের উপর নির্ভর করিয়া বাদীর মোকদ্দমা প্রতিহত করিতে চায় সেগুলি লিখিত জবাবে কি করিতে হইবে? পরিষ্কারভাবে উল্লেখ। বিবাদী যে সকল তথ্যের উপর নির্ভর করিয়া বাদীর মোকদ্দমা প্রতিহত করিতে চায় সেগুলি লিখিত জবাবে পরিষ্কারভাবে উল্লেখ করার বিধান কোথায় আছে? অর্ডার 8 রুল 2। যে সকল অভিযোগের সত্যতা বিবাদী স্বীকার করে না সেগুলি সম্পর্কে সুস্পষ্ট লিখিত জবাব থাকিতে হইবে। উক্ত বিধান কোথায় আছে? অর্ডার 8 রুল 3।
বাদীর আর্জিতে উল্লেখকৃত কোনো তথ্য সংক্রান্ত অভিযোগ বিবাদী চাতুরপূর্ণভাবে অস্বীকার করিতে পারিবে না, বরং সারমর্ম সহকারে সংশ্লিষ্ট প্রশ্নের জবাব দিতে হইবে। উক্ত বিধান কোথায় আছে? অর্ডার 8 রুল 4। আর্জিতে উল্লেখকৃত তথ্যমূলক অভিযোগের প্রত্যেকটি যদি স্পষ্ট অস্বীকার করা না হয়, তবে অক্ষম ব্যক্তি ব্যতীত অপর সকলের প্রসঙ্গে তাহা কি হিসাবে গণ্য হইবে? স্বীকৃত। আর্জিতে উল্লেখকৃত তথ্যমূলক অভিযোগের প্রত্যেকটি যদি স্পষ্ট অস্বীকার করা না হয়, তবে অক্ষম ব্যক্তি ব্যতীত অপর সকলের প্রসঙ্গে স্বীকৃত হিসেবে গণ্য হইবে। উক্ত বিধান কোথায় আছে? অর্ডার 8 রুল 5। সেট আপ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণনা করা হয়েছে? অর্ডার 8 রুল 6। সেট আপের দাবি করেন কে? বিবাদী। সেট আপের দাবি নিম্নলিখিত কোন ক্ষেত্রে করা যায়? টাকা আদায়ের মামলায়। সেট আপের দাবি কখন করিতে হয়? মোকদ্দমার প্রথম শুনানির তারিখে। বিবাদী আলাদা অজুহাতের উপর ভিত্তি করিয়া আত্মপক্ষ সমর্থন বা দাবি করিতে চাহিলে উহার লিখিত জবাবে উল্লেখ করিতে হইবে। উক্ত বিধান কোন ধারায় রয়েছে? অর্ডার 8 রুল 7। পারস্পরিক দাবি শোধের তাৎপর্য ইফেক্ট অফ সেট অফ দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? অর্ডার 8 রুল 6। মোকদ্দমা প্রত্যাহার ও সমন্বয় সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণনা করা হয়েছে? অর্ডার 23। মোকদ্দমা দায়ের করার পর বাদী সকল বিবাদীর বা যে কোনো বিবাদীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার বা আংশিকভাবে দাবি প্রত্যাহার করিতে পারিবে। উক্ত বিধান কোথায় বর্ণনা করা হয়েছে? অর্ডার 23 রুল 1। আদালতের অনুমতি ব্যতীত বাদী মামলা প্রত্যাহার করে বা আংশিক দাবি প্রত্যাহার করে, তাহলে আদালতের সিদ্ধান্ত অনুসারে বাদী কি জন্য দায়ী হবে? মামলার খরচ। আদালতের অনুমতি ব্যতীত বাদী মামলা প্রত্যাহার করে বা আংশিক দাবি প্রত্যাহার করে, তাহলে আদালতের সিদ্ধান্ত অনুসারে বাদী উক্ত বিষয়ের নতুন মামলা দায়েরে কি হবে? বাধাগ্রস্ত। কোন মোকদ্দমায় কয়েকজন বাদী থাকিলে বাদীগণের মধ্যে হইতে একজন বাদী যদি অন্যদের সম্মতি ব্যতীত মোকদ্দমা প্রত্যাহার করিতে চায়, তাহলে কোন আইন দ্বারা বারিত হবে? অর্ডার 23 রুল 1-4। অর্ডার 23 রুল 1 অনুসারে মামলা প্রত্যাহার কিংবা দাবির আংশিক পরিত্যাগ করিতে পারিবেন কখন? মামলা রুজু হইবার পর হইবার পর যে কোনো সময়। প্রথম মোকদ্দমা দ্বারা তামাদি আইন প্রভাবিত হয় না। উক্ত বিধান কোথায় আছে? অর্ডার 23 রুল 2। ক এবং খ এর একটি মোকদ্দমায় ক বাদী, খ বিবাদী। ক পূর্বে মামলাটি আদালতের অনুমতিক্রমে প্রত্যাহার করিয়ে নতুন করে দায়ের করে। আপনি খ এর আইনজীবী, আপনি দেখিলেন পূর্বে দায়েরকৃত অবস্থায় তামাদিতে বারিত ছিল কিনা, কিন্তু পরবর্তীতে তামাদিতে বারিত মামলাটি খারিজের জন্য কোন অজুহাত গ্রহণ করিবেন? তামাদি আইন। দেওয়ানি কার্যবিধির অর্ডার 23 রুল 3 অনুসারে আদালত যে ডিগ্রি প্রদান করেন তাকে কি বলে? সোলে ডিগ্রি। দেওয়ানি কার্যবিধির অর্ডার 38-এ কোন বিষয় বলা হয়েছে? রায়ের পূর্বে গ্রেপ্তার এবং ক্রোক সম্পর্কে। রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বলা হয়েছে? অর্ডার 38 এর রুল 5। ক এবং খ এর মধ্যে আদালতে মোকদ্দমা চলমান, আপনি বাদী ক এর আইনজীবী। ক আপনাকে জানালো যে খ বিবাদী তার সমস্ত সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করিতেছে। উক্ত অবস্থায় আপনি কি করিবেন? রায়ের পূর্বে ক্রোকের আবেদন। রায়ের পূর্বে ক্রোকি সম্পত্তির তদন্ত সম্পর্কে কোথায় বলা হয়েছে? অর্ডার 38 এর রুল 8। রায়ের পূর্বে কোনো আদেশ প্রদান করার পর বিবাদী জামানত প্রদান করিলে বা মোকদ্দমা খারিজ করিলে ক্রোক আদেশ প্রত্যাহার হইবে। উক্ত বিধান কোন ধারায় আছে? অর্ডার 38 রুল 9। রায়ের পূর্বে ক্রোককৃত সম্পত্তির ডিক্রি জারিতে পুনরায় ক্রোক করা যাইবে না। উক্ত বিধান কোথায় আছে? অর্ডার 38 এর রুল 11। কৃষিজ দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নহে। উক্ত বিধান কোথায় আছে? অর্ডার 38 এর রুল 12। রায়ের পূর্বে ক্রোক আদেশ প্রদানের জন্য আদালত কোন বিষয়গুলিকে বিবেচনায় নেবেন? বিবাদী তার সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করিতে চায়, অথবা সংশ্লিষ্ট আদালতের অধিক্ষেত্রে হতে অপসারণ করিতে চায়, অথবা বিবাদীর উদ্দেশ্য ডিক্রি জারিকরণ বিলম্বিত বা বাধাগ্রস্ত করা। উত্তর সবকটি। স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন দেওয়ানি কার্যবিধির কোথায়? অর্ডার 26 রুল 9।
অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন আদেশ সম্পর্কে বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 39। অস্থায়ী নিষেধাজ্ঞা কতদিনের জন্য মঞ্জুর করা হয়? একটি নির্দিষ্ট সময় বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। কোনো ব্যক্তি বা পক্ষকে কোনো নির্দিষ্ট কার্য করিবার কিংবা কোনো নির্দিষ্ট কার্য করা হইতে বিরত থাকিবার জন্য আদালত কর্তৃক যে আদেশ বা নির্দেশ প্রদান করা হয় তাকে কি বলা হয়? নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন মোকদ্দমার কোন পর্যায়ে করা যায়? যে কোনো পর্যায়ে। কোনো মোকদ্দমায় বিরোধভুক্ত কোনো সম্পত্তি মোকদ্দমার কোনো পক্ষ নিচের কোনো কার্য করিতে চাইলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করিবেন। ধ্বংস, ক্ষতি, হস্তান্তরিত সবকটি উত্তর। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কিসের মাধ্যমে করিতে হয়? দরখাস্ত। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দরখাস্তের মাধ্যমে করিতে হইলে নিচের কোন বিষয়টি প্রয়োজন? এফিডেভিট বা হলফনামা। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত কিভাবে মঞ্জুর করা হয়? আদেশের মাধ্যমে। মোকদ্দমা চলাকালীন সময় আপনার মক্কেল আপনাকে বলিল যে সম্পত্তি হইতে বেদখল হওয়ার আশঙ্কা আছে, আপনি কোন পদক্ষেপ গ্রহণ করিবেন? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। কোনো মোকদ্দমা ব্যতীত সম্পত্তি হতে বেদখল হওয়ার আশঙ্কা থাকিলে কি করা যায়? স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা চলাকালীন সময় আপনার মক্কেল আপনাকে বলিল যে সম্পত্তি হইতে উচ্ছেদ হওয়ার আশঙ্কা আছে, আপনি কোন পদক্ষেপ গ্রহণ করিবেন? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ দিবেন। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 39 রুল 3। আর্জি দাখিলের সাথে সাথে অপর পক্ষের প্রতি কোনো নোটিশ জারি ব্যতীতই বাদী পক্ষের আবেদন ক্রমে যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে কি বলে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। অর্ডার 39 রুল 4 অনুসারে অসন্তুষ্ট পক্ষের আবেদন ক্রমে আদালত কর্তৃক নিষেধাজ্ঞার আদেশ কি হইতে পারে? মুক্ত, বাতিল এবং পরিবর্তন সবকটি। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালতের বিবেচ্য বিষয়গুলো কি কি? প্রাইমা ফেসি কেস, অপূরণীয় ক্ষতির সম্ভাবনা, সুবিধা অসুবিধার ভারসাম্য, উপরের সব কয়টি? ক এবং খ এর মোকদ্দমায় খ বিবাদী, আপনি খ এর আইনজীবী। ক এর পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর হইল, আপনি খ এর পক্ষে কি করিবেন? 104 ধারা অনুযায়ী আপিল। বাদী পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর হইলে বিবাদী পক্ষের করণীয় কি? 96 ধারা অনুযায়ী আপিল। ক এবং খ এর মোকদ্দমায় ক বাদী খ বিবাদী, আপনি ক এর আইনজীবী। খ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করিতেছে, আপনি কি করিবেন? ভায়োলেশন মিসকেস এর ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির পরিমাণ কি হতে পারে? 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক। যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কোনো ব্যক্তি অমান্য করে তাহলে আদালত কি করিতে পারে? 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক এবং সম্পত্তি ক্রয় করার নির্দেশ। দেওয়ানি কার্যবিধি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘনের জন্য যদি সম্পত্তি ক্রয় নির্দেশ দেওয়া হয়, উক্ত নির্দেশ কতদিনের বেশি বলবৎ থাকিবে না? 1 বছর। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অ্যাড ইন্টারিম ইনজাংশন কত সময় পর্যন্ত কার্যকর থাকে? প্রতিপক্ষের উপস্থিতির পর শুনানি ও আদেশ দানের পূর্ব পর্যন্ত। অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার ভ্যাকেট হইলে কি করা যায়? রিভিশন। অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল হইলে কি করা যায়? রিভিশন। অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন নামঞ্জুর হইলে কি করা যায়? আপিল। রিসিভার বা তত্ত্বাবধায়ক সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? অর্ডার 40। আদালতের নিকট কি প্রতীয়মান হইলে আদালত রিসিভার নিয়োগের আদেশ প্রদান করিবেন? ন্যায়সঙ্গত ও সুবিধাজনক। আদালত কর্তৃক রিসিভার নিয়োগের সিদ্ধান্ত কি? আদেশ। আদালত রিসিভার নিয়োগের আদেশ কখন দিতে পারেন? ডিক্রির পূর্বে বা পরে। আদালত ডিক্রির পূর্বে বা পরে রিসিভার নিয়োগ করতে পারেন। উক্ত বিধান কোন ধারায় আছে? অর্ডার 40 রুল 1। কোনো ব্যক্তিকে সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হইতে অপসারণ করিয়া উক্ত দখল বা তত্ত্বাবধান
দায়িত্ব রিসিভারের নিকট আদালত অর্পণ করিতে পারেন উক্ত বিধান কোথায় আছে? অর্ডার 40 বিধি 1 খ ও ঘ। রিসিভার নিয়োগ নিচের কোন আইন অনুযায়ী করা যায়? দেওয়ানি কার্যবিধি 1908 অর্ডার 40, ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 146, সুনির্দিষ্ট পত্রিকার আইন 1877 ধারা 44। উত্তর সবগুলো। রিসিভারের পারিশ্রমিক দেওয়ানি কার্যবিধির অর্ডার 40 বিধি 2 অনুসারে কে নির্ধারণ করেন? আদালত। দেওয়ানি কার্যবিধির অর্ডার 40 রুল 5 মোতাবেক কাকে রিসিভার নিয়োগ করা যায়? কালেক্টর। কত সালে দেওয়ানি কার্যবিধির 115 নং ধারা সংশোধন ক্রমে জেলা জজকে সিভিল রিভিশনের ক্ষমতা দেওয়া হয়? 2003 সালে। মেডিয়েশন ইন আপিল বা আপিলের মধ্যস্থতা ধারা 89 গ কত সালে দেওয়ানি কার্যবিধি সংশোধন করে উক্ত ধারাটি সন্নিবেশ করা হয়? 2006 সালে। মুনসেফ শব্দটি পরিবর্তে সহকারী জজ শব্দটি ব্যবহার শুরু হয়েছে কত সালে? 1987 সালে। মুনসেফ শব্দটির পরিবর্তে সহকারী জজ শব্দটি ব্যবহার শুরু হয়েছে কোন আইন সংশোধনের মাধ্যমে? 1987 সালের সিভিল কোড সংশোধন আইন। সাব জজ শব্দটির পরিবর্তে যুগ্ম জেলা জজ শব্দটি ব্যবহার শুরু হয়েছে কত সালে? 2001 সালে। সাব জজ শব্দটির পরিবর্তে যুগ্ম জেলা জজ শব্দটি ব্যবহার শুরু হয়েছে কোন আইন সংশোধনের মাধ্যমে? 2001 সালে সিভিল কোড সংশোধন আইন। দেওয়ানি আদালত আইন 1877 3 ধারা দেওয়ানি আদালত সংশোধন আইন 2001 অনুসারে বর্তমানে বাংলাদেশে কত প্রকার দেওয়ানি আদালত আছে? 5 প্রকার। জেলা জজের আপিল এখতিয়ার কত টাকা পর্যন্ত? 5 লক্ষ টাকা। অর্থঋণ আদালত আইন কত সালের অর্থঋণ আদালত আইন নামে অভিহিত? 2003। অর্থঋণ আদালতের ডিক্রির ক্ষেত্রে জেলা জজের আপিল এখতিয়ার কত টাকা পর্যন্ত? 50 লক্ষ টাকা। অতিরিক্ত জেলা জজ আদালত বা এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট এর কোনো এখতিয়ার নেই। কোন এখতিয়ার নেই? মূল মোকদ্দমা সরাসরি বিচারের জন্য গ্রহণ এবং আপিল। যুগ্ম জেলা জজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ আদালতের কোন এখতিয়ার নেই? আপিল। যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার বা আর্থিক এখতিয়ার কত টাকা হইতে কত টাকা পর্যন্ত? 4 লক্ষ টাকা হইতে অসীম। সিনিয়র সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত টাকা হইতে কত টাকা পর্যন্ত? 2 লক্ষ হতে 4 লক্ষ। সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার কত টাকা পর্যন্ত? 2 লক্ষ টাকা পর্যন্ত। দেওয়ানি আদালতের এখতিয়ার কত প্রকার? 3 প্রকার। দেওয়ানি আদালতের এখতিয়ার 3 প্রকার কি কি? আঞ্চলিক এখতিয়ার, আর্থিক অধিক্ষেত্র, আঞ্চলিক অধিক্ষেত্র, আর্থিক অধিক্ষেত্র এবং বিষয়বস্তুর অধিক্ষেত্র। উত্তর সব কয়টি। মামলা গ্রহণের দিক থেকে দেওয়ানি আদালতের এখতিয়ার কত প্রকার? 2 প্রকার। মামলা গ্রহণের দিক থেকে দেওয়ানি আদালতের এখতিয়ার 2 প্রকার কি কি? মূল মোকদ্দমা গ্রহণ এবং আপিল গ্রহণ। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়ানি আদালত সমূহের স্থানীয় অধিক্ষেত্র নির্ধারণ করেন কোন আইনের কত ধারা অনুযায়ী? দেওয়ানি আদালত আইন 1887 এর 13 ধারা। ফিসকাল ল কি? রাজস্ব সংক্রান্ত আইন। দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত রয়েছে? 6 ধারা। অতিরিক্ত মামলা দায়েরে বাধা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? 12 ধারা। প্রত্যেক মামলা আর্জি উপস্থাপনার মাধ্যমে কিংবা নির্ধারিত হইতে পারে এরকম অন্য কোনো পদ্ধতিতে রুজু করিতে হইবে উক্ত বিধান কোন ধারায় আছে? 26 ধারা। মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করিতে হইবে উক্ত বিধান কোন অর্ডারে আছে? অর্ডার 4 রুল 1। মোকদ্দমা ঠিকভাবে রুজু হইলে বিবাদী সমন দেওয়া যাইতে পারে বিবাদীকে উক্ত বিধান কোন ধারায় আছে? 27 ধারা। বিবাদীর প্রতি সমন প্রদান বা জারি করার উদ্দেশ্য কি? বিবাদীকে উপস্থিত করা এবং বাদীর দাবির উত্তর প্রদানের সুযোগ দেওয়া। সাক্ষীর প্রতি সমন বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত রয়েছে? 31 ধারায়।
সমন অমান্যের দণ্ডের বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত রয়েছে? 32 ধারা। সমন জারি করা যায় কার প্রতি? বাদী, বিবাদী, সাক্ষী সবার প্রতি। বাদীর মোকদ্দমার আর্জি আদালত কর্তৃক গৃহীত এবং রেজিস্ট্রিকৃত হওয়ার পর আদালত কি করিবেন? সমন জারি করিবেন। একাধিক বিবাদী থাকিলে সমন দিতে হইবে সকলকে। বিবাদী কারাগারে থাকিলে অর্ডার 5 রুল 24 অনুসারে সমন কার নিকট দিতে হইবে? কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। বিবাদী সরকারি কর্মচারী হইলে সমন কার নিকট পাঠানো বা প্রেরণ করিতে হইবে? বিবাদীর অফিসের প্রধানের নিকট। বিকল্পভাবে সমন জারির বিষয়ে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত রয়েছে? অর্ডার 5 রুল 20। মামলা শুনানির পর আদালত রায় ঘোষণা করিবে, এরূপ রায়ের ভিত্তিতে ডিক্রি প্রদত্ত হইবে। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 33 ধারায়। আদালতের কমিশন ইস্যুতে ক্ষমতা বা কোনো ব্যক্তিকে পরীক্ষা, স্থানীয় তদন্ত, হিসাব পরীক্ষা ও সমন্বয় বাটোয়ারা করার জন্য আদালত কমিশনে ইস্যু করিতে পারিবেন। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 75 ধারায়। সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বাদী বা বিবাদীর নামে কর্তৃপক্ষ ক্ষেত্র বিশেষ বাংলাদেশ হইবে। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 79 ধারা। স্ত্রীলোকের ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা হইতে অব্যাহতি বিষয়ে বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 132 ধারা। অধস্তন আদালতের ভাষা সম্পর্কে বিষয়ে বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 137 ধারা। রায়ের, ডিক্রির বা আদেশের কারণিক বা গাণিতিক ভুল যে কোনো সময় আদালত নিজ উদ্যোগে অথবা কোনো পক্ষের আবেদন ক্রমে শুদ্ধ করিতে পারিবেন। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 152 ধারা। কাহার মোকদ্দমার বাদী হইতে পারে, কাহারা মোকদ্দমার বাদী হইতে পারে বিষয় বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 1 রুল 1। কাহাদের মোকদ্দমার বিবাদী হিসাবে সামিল করা যাইতে পারে বিষয়ে দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 1 রুল 3। কাহাকেও ভ্রান্তভাবে মোকদ্দমার পক্ষ করা হইয়া থাকিলে অথবা পক্ষ হইতে বাদ দেওয়া হইয়া থাকিলে তার জন্য মোকদ্দমার কোনো ক্ষতি হইবে না। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 1 রুল 9। মিস জয়েন্ডার অ্যান্ড নন জয়েন্ডার বিষয়ে দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 1 রুল 9। আপনি কয়ের আইনজীবী ক মোকদ্দমার বাদী ভুল করে উক্ত মোকদ্দমায় গোয়াকে পক্ষ করা হয়েছে, মোকদ্দমাটি কি হইবে? কোনো ক্ষতি হইবে না। বিবাদী সংযোজিত হইলে আর্জি সংশোধন করিতে হয়। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 1 রুল 10-4। আর্জি বা জবাব পক্ষগণ কর্তৃক সত্যতা প্রতিপাদনকৃত বা ভেরিফিকেশন হইতে হইবে। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 6 রুল 15। বাদীর আর্জি দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? সত্যতা প্রতিপাদন। বর্তমানে প্রচলিত কোন আইনে ভিন্নতার বিধান না থাকিলে প্রত্যেকে আর্জি বা জবাবের নিম্নে পক্ষ বা পক্ষগণের একজন অথবা অপর কোনো ব্যক্তি যিনি মোকদ্দমার ঘটনাবলীর সাথে পরিচিত বলে আদালতের সন্তুষ্টিতে প্রমাণিত তৎকর্তৃক আর্জির জবাবের সত্যতা প্রতিপাদন করিতে হইবে। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 6 রুল 15। প্রত্যেক আর্জি জবাব মোকদ্দমার পক্ষ তার অ্যাডভোকেট কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 6 রুল 14। বিবাদীর লিখিত জবাব দাখিল করিতে হয় কিসের মাধ্যমে? সত্যতা প্রতিপাদন। আর্জি বা জবাবের অপ্রয়োজনীয় বা কুৎসাজনক বিষয় উল্লেখ করিলে অর্ডার 6 রুল 16 অনুসারে আদালত কি করিবেন? সংশোধনের আদেশ। দেওয়ানি কার্যবিধির অর্ডার 6 বিধি 18 অনুসারে আর্জি বা জবাব সংশোধনের ক্ষেত্রে সময় আদালত আদেশে নির্ধারণ না করিলে সর্বোচ্চ কতদিন থাকিবে? 21 দিন। বিবাদীর হাজিরা ও জবাবদানের জন্য সমনে নির্ধারিত তারিখে পক্ষগণের হাজির হইতে হইবে। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 9 রুল 1। বাদী খরচ প্রদান না করার দরুন সমন জারি না হইয়া থাকিলে মোকদ্দমা খারিজ করা যায়। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 9 রুল 2।
বাদী বা বিবাদী কোনো পক্ষই নির্ধারিত দিনে আদালতে হাজির না হইলে আদালত মামলা খারিজের আদেশ প্রদান করিতে পারিবেন। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 9 রুল 3। অনুপস্থিতির কারণে কোনো মোকদ্দমা খারিজ বা একতরফা ডিগ্রি হইলে একই আদালতে উক্ত মোকদ্দমা পুনর্বহালের আবেদনকে কি বলা হয়? সানি মোকদ্দমা। বাদী বিবাদী হাজির না হওয়ার কারণে অর্ডার 9 রুল 3 অনুসারে আদালত কর্তৃক মামলা খারিজের আদেশের বিরুদ্ধে ছানি মোকদ্দমা দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান অনুযায়ী করতে হইবে? অর্ডার 9 রুল 4। আপনি বাদী পক্ষের আইনজীবী বিনা জারিতে সমন ফেরত আসিয়াছে, কত দিনের মধ্যে নতুন করিয়া সমন দেওয়ার আবেদন না করিলে মামলা খারিজ হইবে? 3 মাস। যদি প্রমাণিত হয় যে সমন যথারীত জারি হয়েছে, শুনানির দিনে বাদী উপস্থিত বিবাদী অনুপস্থিত, আদালত একতরফাভাবে মামলাটি নিষ্পত্তি করিতে পারিবে। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 9 রুল 6। বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি হইলে ডিগ্রি প্রদানকারী আদালতে উক্ত ডিগ্রি রদ করার বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 9 রুল 13। বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি হইলে ডিগ্রি প্রদানকারী আদালতের উক্ত ডিগ্রি রদ করার সময়সীমা কত দিন? 90 দিন। মামলা শুনানির জন্য ডাক পড়িলে বিবাদী উপস্থিত বাদী অনুপস্থিত থাকিলে আদালত মামলা খারিজ করিবেন। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 9 রুল 8। একতরফা ডিগ্রি বা এক্সপার্ট ডিগ্রি এক অপর পক্ষকে নোটিশ প্রদান ব্যতীত রদ করা যাইবে না। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 9 রুল 14। বাদী প্রতারণামূলকভাবে সমন গোপন করে একতরফা ডিগ্রি হাসিল করিয়াছে, আপনি বিবাদী পক্ষের আইনজীবী, আপনার করণীয় কি? ডিগ্রি রদের মোকদ্দমা দায়ের। বাদী প্রতারণামূলক সমন গোপন করে একতরফা ডিগ্রি হাসিল করিয়াছে, আপনি বিবাদী পক্ষের আইনজীবী, বিবাদী পক্ষের ডিগ্রি রদের মোকদ্দমা দায়েরের সময়সীমা কত? 3 বছর। ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয় এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অপর পক্ষ অস্বীকার করে, তখন বিচার্য বিষয়ের উদ্ভব হয়। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 14 রুল 1। বিচার্য বিষয় বা ইস্যু কত প্রকার? 2 প্রকার। বিচার্য বিষয় বা ইস্যু 2 প্রকার কি কি? তথ্যগত ও আইনগত। পক্ষগণের মধ্যে বিচার্য বিষয় না থাকিলে মামলার প্রথম শুনানিতে আদালত মামলার রায় ঘোষণা করিতে পারেন। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 15 রুল 1। মোকদ্দমা শুনানির সময় মঞ্জুর এবং মুলতবি রাখা বিষয়ে বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 17। মোকদ্দমা করিবার অধিকার উদ্ভব হইয়া থাকিলে পক্ষের মৃত্যুতে মোকদ্দমা বিলুপ সাধন হয় না। উক্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? অর্ডার 22 রুল 1। দেওয়ানি মোকদ্দমায় বাদী বা বিবাদীর মৃত্যুবরণ করিলে তাহার বৈধ প্রতিনিধিকে মোকদ্দমার পক্ষভুক্ত হইবার বা করিবার আবেদন করিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে উক্ত আবেদন না করিলে উক্ত মোকদ্দমায় বাদী বা বিবাদীর অধিকার কি হয়? অচল বা অ্যাবেট হয়। নিঃস্ব ব্যক্তি কর্তৃক মোকদ্দমা বা সুইটস বাই পিউপার্স সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত রয়েছে? অর্ডার 33-এ। কোর্ট ফি ব্যতীত দেওয়ানি মোকদ্দমা রুজু করিতে পারেন কে? নিঃস্ব ব্যক্তি। প্রিয় ভাইয়েরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আমাদের দেওয়ানি কার্যবিধির পুরো সম্পূর্ণ এমসিকিউর আলোচনা করলাম। আজকে দ্বিতীয় পার্ট শেষ করলাম। দ্বিতীয় পার্টে 161টি এমসিকিউ রয়েছে। যাই হোক, আপনারা একটু ভালো করে এমসিকিউগুলো একটু ফলো করবেন। আগামী পরীক্ষাতে হয়তো ভালো করার চেষ্টা করবেন সবাই। যাই হোক, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।